সকালবেলা পূবের আকাশ লাল করে সোনার থালার মতো প্রথম সূর্যের মুখ ভেসে উঠেছে পূর্ব বাংলার জলাভূমির ওপর। মনে হয় জলের বুকে ভাসতে থাকা একখানা সোনার থালা মৃদুমন্দ পূবালী বাতাসের দোলায় দুলছে। এক ঝাঁক পানকৌড়ি আকাশ চিরে উড়ে যাচ্ছে, অবাধ স্বাধীন তাদের ডানা। কোথায় কত দূরে উড়ে যাবে পাখিগুলো কেউ জানে না। দূরের বড় গাং বেয়ে স্রোতের টানে ভেসে চলেছে একটা গাংনা নৌকা। তার যাত্রা শেষ বরিশাল শহরে। নৌকায় বোঝাই নারকেল আর সুপারির পাহাড়। চারপাশের দৃশ্য বড়ই মনোরম। এই সময়টাকে প্রকৃতি এমন করে সাজিয়ে রাখে যে মানুষ ইচ্ছে করলেই গান গাইতে পারে, প্রার্থনায় বসতে পারে। এমনকি শিবনাথ ভট্টাচার্য মহাশয়ও প্রতিদিনের মতো এই সময়েই, যাকে তিনি ব্রাহ্ম মুহূর্ত বলেন, শয্যা ত্যাগ করেন। খালপাড়ের মুক্ত হাওয়ায় বসে প্রাতঃকৃত্য সেরে তিনি একখানা নিমডাল ভেঙে দাঁত মাজতে মাজতে বাড়ির বাইরের খোলা জায়গাটায় কিছুক্ষণ হাঁটাচলা করেন। জায়গাটা ধান কেটে আনার পরে গাদা মারার জন্য ব্যবহার হয়। ইদানিং বাতের ব্যথায় তিনি বড় কাতর। কবিরাজ বলেছেন সকালের দিকে খানিকটা হাঁটাহাঁটি করলে উপকার হবে। এই জায়গাটায় গাছগাছালি কম, তাই রোদ ভালোই আসে। ভোরের রোদ আর হাওয়া গায়ে মাখলে শরীর নাকি নিরোগ সুস্থ সবল থাকে। শোনা যায় এই রোদের কুষ্ঠরোগ প্রতিরোধের ক্ষমতাও আছে। এই রোগটাকে শিবনাথ ভট্টাচার্যের বড় ভয়। তার পূজনীয় বাবা ওই রোগে পচে গলে মারা গিয়েছিলেন। ঠিক সেই সময়েই উল্টো দিকের নদীর চেয়ে ছোট আর খালের চেয়ে একটু বড় এক গাঙের পাড়ের ধুলো পথ ধরে আরেকজন লোক ধুঁকতে ধুঁকতে সামনে এগিয়ে আসছে। লোকটার হাঁটা মন্থর, ছন্দহীন, খালি গা, খালি পা, হাঁটুর ওপর তোলা একখানা 5 হাতি খাটো ধুতি, যে ধুতিখানা জন্মের পর আর কোনোদিন সাবান সোডার মুখ দেখেনি, দেখবেও না। হয় জলকাচায় ধোয়া, নয়তো পলাশ ফুল পুড়িয়ে বানানো ছাইয়ে সেদ্ধ করা। এর বেশি তার ভাগ্যে আর কিছু জোটে না। লোকটার মাথায় তেলবিহীন রুক্ষ চুলের বোঝা, গালে না কামানো খোঁচা খোঁচা দাড়ি গোফের জঙ্গল। গোটা শরীরের উপর যেন চেপে বসে আছে বহু শতাব্দীর ক্ষুধা, কুণ্ঠা, অবসাদ, অপমান আর সেসব থেকে জন্ম নেওয়া পাহাড়সম হীনমন্যতা ও অপরাধবোধ। তার সম্পূর্ণ অবয়ব অস্তিত্বকে যেন গ্রাস করে রেখেছে এক সীমাহীন বর্ণনাহীন আকাল। মনে হয় ৭৬-এর মন্বন্তর আজও লোকটার জীবন থেকে থাবা গুটিয়ে নেয়নি। পাজরের হাড় গোনা যায়, চোখের দৃষ্টি নিষ্প্রাণ, নিভু নিভু, মরা মাছের মতো পলকহীন। সেই চোখে কোনো আশা, আলো, স্বাদ বা স্বপ্ন খোঁজা বৃথা, একেবারেই নিরর্থক। এই চোখের একটাই আরতি, সময়ের কঠোর ভ্রুকুটির সামনে কোনো মতে টিকে থাকা, কোনো মতে বেঁচে থাকা। এককালে, সে কোন কাল কে জানে, এই চোখেও হয়তো স্বপ্ন ছিল, স্বাদ ছিল, আহ্লাদ ছিল। আজ আর কিছুই নেই, আছে শুধু হাহাকার, হতাশা আর বুক চাপা বোবা কান্না। যে কান্না কেউ শোনে না, শুনলেও বোঝে না, বুঝতে চায় না। বড় দুঃখী, বড়ই দুঃখী লোকটা। এখন সে খোলা নিষ্প্রভ চোখে চারপাশে তাকিয়ে কি যেন খুঁজছে। কি খোঁজে লোকটা? যা খোঁজে তার নাম খাদ্য। কিন্তু সেটা এখানে কোথায়? না খেতে পাওয়ার অভাবে অভুক্ত পেটের পাতলা চামড়া চিমসে মেরে ভেতরে ঢুকে গেছে। হাড় বের করা বুকটা পথশ্রমে উঠানামা করছে কামার শালার হাপলের মতো। নিঃশ্বাসে ফোঁস শব্দ। বুকের হাড়গুলো এক এক করে গুনে বলা যায়। অথচ এই বুকের ভেতরেও একটা মন আছে, যে কাঁদে আত্মজনের জন্য, কাঁদে নিজের অক্ষমতার জন্য। লোকটা তার খোলা চোখে যা দেখতে চেয়েছিল তা দেখতে না পেয়ে ভাঙাচোরা বুকের গভীর থেকে একখানা হতশ্বাস বেরিয়ে আসে। হে ভগবান, তোমার কি কোনো দয়া নেই? ছিল, আগে ভগবানের খুব দয়ামায়া ছিল। তখন ক্ষুধার্ত মানুষ বনে বাদারে গিয়ে ফলমূল, কচু, খারকল এটা সেটা পেয়ে যেত। এখন সেসব কিছুই আর পাওয়া যায় না। ভগবান যেন এক বিশাল জনসম্প্রদায়ের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। এরা এদেশের মূল নিবাসী, ভূমিপুত্র, শ্রমপুত্র। অথচ মানুষের সমাজ এদের ঘোষণা করেছে অদ্ভুত, অস্পৃশ্য চণ্ডাল বলে। লোকটার পা ফাটাচটা, পায়ের হাঁটু অবধি লেগে আছে ধুলো, ময়লা, মাটি, কাদা, কচি ঘাসের ডগা। একটা ছোট্ট জোঁকও বুঝি কোনো এক ক্ষেত বা নালা পার হওয়ার সময় গোড়ালির কাছে সেঁটে গেছে। জায়গাটা চুলকোতে শুরু করলে সে জোঁকটা ছাড়িয়ে দূরে ছুঁড়ে ফেলে।
তারপর হাতটা কাপড়ে মুছে নেয়। লোকটার হাঁটা দেখলেই বোঝা যায় এইভাবেই সারা জীবন বহু পথ হেঁটেছে সে। হাঁটতে হাঁটতে ক্লান্ত, শ্রান্ত আর বিধ্বস্ত হয়ে গেছে। এমনিতে লোকটার বয়স খুব বেশি নয়, ৩০ বছর ৭ মাস, কিন্তু প্রবল দারিদ্র্য, অনাহার, অর্ধাহার, অপুষ্টি আর অসুখ তার জীবনের প্রতি মোড়, বাঁক, পথ, অনুপলে এমন কামড় বসিয়েছে যে এর মধ্যেই শরীরটা বুড়িয়ে গেছে। এখন আর কেউ বলবে না যে এককালে আশেপাশের ১০ গ্রামের মধ্যে সে ছিল সেরা বলবান। এক ঝটকায় একা ১ বস্তা ধান মাথায় তুলে নিতে পারত, এক বেলায় ১ বিঘে জমির ধান কেটে তুলতে পারত। লোকটা এখন হেঁটে চলেছে পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্তের দিকে। পূর্বকে সবাই বলে উদয় আর পশ্চিম অন্ত। সেই প্রতীকী ব্যঞ্জনাই ফুটে উঠছে লোকটার হাঁটার মধ্যে। ভারবাহী কোনো পশুর মতো নিজের শরীরটাকে টেনে টেনে সে হেঁটে চলেছে তারই শেষ পরিণতির দিকে। এটা তার একক যাত্রা। এ যাত্রায় তার কোনো সঙ্গী নেই। এই সময় শিবনাথ ভট্টাচার্য মহাশয় দাঁত মাজা শেষ করে নিম দাঁতনখানা দূরে জলার দিকে ছুঁড়ে ফেললেন। টুপ করে শব্দ করে সেটা ডুবে গেল। সূর্য তখন তালগাছের মাথায়। গাঙে ব্যাপারী বজরা নৌকার সংখ্যা বাড়ছে। লোকজন কাজে কর্মে বেরোতে শুরু করেছে। ইতিমধ্যে গোয়ালে দুধ দোয়া হয়ে গেছে। এবার তিনি দুধ, খই, কলা দিয়ে জলযোগ সারবেন। হঠাৎ তার নজর পড়ল নিজের পায়ের কাছে। না, সাপ যোগ বিছে নয়, আভূমি প্রণত একজন মানুষ কিংবা মানুষের মতো একজন কেউ। তবু তিনি ২ পা পিছিয়ে গেলেন। ছোঁয়াছুঁই হয়ে যাওয়ার ঝুঁকি নিলেন না। আগে তো এই জাতের মানুষের ছায়া মাড়ানোই নিষেধ ছিল। আগের কথা আগে গেছে। তখনকার বামুনদের পূজার্চনা করেই সুখে জীবন কেটে যেত। এখনকার মতো জমি জিরেত চাষবাস করতে হতো না। এখন ১০ দরকারে পুঁদ চাঁড়ালদের ডাকতে হয়। অত নীতিনিয়ম এখন আর মানা যায় না। তবু মানুষ তো মানুষই। চিরকারের সংস্কার কি আর সহজে যায়? মনটা বিমর্ষ হয়ে গেল তার। এমন সুন্দর সকালে দিনের শুরুতেই চাঁড়ালের মুখ দর্শন। দিনটা যে আজ কেমন যাবে কে জানে। মনে মনে তিনি একবার সর্ববিঘ্ন বিনাশক মন্ত্র গায়ত্রী জপ করে নিলেন। ওম ভূঃ ভুবঃ স্বাহা তৎসবিতুর্বরেণ্যম। লোকটাও জানে আগেকার দিন থাকলে বামুনের শরীরের এত কাছে আসার অপরাধে শঙ্কর বাছের চাবুক দিয়ে বাবুরা পিটিয়ে দিত। সেই চাবুক বাবুদের বসার ঘরে এখনও টাঙানো থাকে, যদিও এখন আর কথায় কথায় চালানো যায় না। ফরিদপুর, খুলনা, বরিশাল এসব জায়গায় নিচু জাতের লোকেরা এখন মতুয়া নামে এক ধর্মীয় সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে ওরাকান্দির ঠাকুর পরিবারকে কেন্দ্র করে ভীষণ রকম স্বাভিমানী, সংঘবদ্ধ হয়ে উঠেছে। এটা খুব একটা ভালো লক্ষণ নয়। মনের অপ্রসন্নতাকে যতটা সম্ভব চাপা দিয়ে শিবনাথ ভট্টাচার্য নরম গলায় বললেন, কি ব্যাপার রে, সকালবেলায় বাওনের পায়ে ধুলা নিতে আইসোস, এককারে খালি হাতে? লোকটা পথশ্রম আর খিদে আগেই অবসন্ন ছিল। গলায় একরাশ অপরাধ জমিয়ে কাঁপা কণ্ঠে বলল, শরীরটা কয়দিন হইল ঠিক নাই, সেই জন্যে বিলে গাঙে যাইতে পারি না। যাইলে ২-৪টা কই মাগুর। মাছের কথা ছাড়ান দে। লোকটাকে থামিয়ে দিয়ে শিবনাথ বললেন, খেতে বাগানে কি ২-১০টা বেগুন ঢেঁড়সও নাই? কাঁদো কাঁদো গলায় লোকটা বলল, নাই কর্তামশাই, থাকলে কি আর। ও বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলেন শিবনাথ ভট্টাচার্য। আর কী বা বলবার আছে? কিছু দিতে যখন আসেনি তখন ২ ক্রোশ পথ ঠেঙিয়ে মাঠঘাট জলকাদা ভেঙে আর কি করতে এসেছে? এসেছে কিছু নেবার ধান্দায়। মানুষের সঙ্গে মানুষের, বিশেষ করে উচ্চবর্ণের মানুষের সঙ্গে এইসব নিম্নবর্ণের মানুষের সম্পর্ক আসলে একটাই, দেওয়া আর নেওয়া। উচ্চবর্ণের মাথা বামুন, নিম্নবর্ণ তার কাছ থেকে নেবে আশীর্বাদ, উপদেশ, পরামর্শ, আর দেবে লাউ, কুমড়ো, তাজা মাছ। বামুন বাড়ির লেখাপড়া জানা ছেলেটা লিখে দেবে চিঠি, পড়ে দেবে দলিল, বিনিময়ে লেখাপড়া না জানা নিচু জাতের লোকটা দেবে তার ধার্য করা পারিশ্রমিক। এটাই নিয়ম, বিধান, ধর্ম আর পুণ্য। নিচু জাতের এই লোকটা নিয়ম বিধান মতো কিছুই করেনি, আর যেন সেই অপরাধেই কাঁচুমাচু মুখ করে মাটিতে ঘাড় গুজে বসে আছে। ভট্টাচার্য মহাশয় বাড়ির ভেতরে চলে যেতে উদ্যত হলে বিপন্ন গলায় সে বলে ওঠে, কর্তামশাই, আপনার কাছে একটা বিষম বিপদে পড়া এত সকালে আইসি। সে তো জানা কথাই, মনে মনে বলে শিবনাথ।
বিপদে না পড়লে কে আর কাজকর্ম ফেলে ছুটে আসে? কইয়া ফালা, কি বিপদ? কাতর গলায় লোকটা বলে, মোর ঘরে 2-3 দিন ধইরা চুলা জ্বলে না, 2 দিন না খাইয়া আছি। মোর বইয়ের পেটে বাচ্চা, হেও কিছু খায় নাই। আজকাইলের মধ্যে কিছু একটা হইব। এই অবস্থায় না খাইয়া থাকলে বাঁচমু না মরমু কেডা জানে। কর্তামশাই, আপনি আমাগো পরাণ বাঁচান, আমারে স্যার 2 চাউল উদ্ধার দেন। চাষের সময় আপনার জমিতে খাইটটা চাউলের দাম শোধ দিয়া দিমু। শিবনাথ ভট্টাচার্য লোকটার কাতরোক্তি কানে নিলেন না। এসব শুনে কীই বা হবে? এদেশে এ জাতের মানুষের আর কোনো গল্প নেই, সারা জীবন এক কথা এক কাহিনী। তিনি জলাভূমির ওপর দিয়ে উড়ে যাওয়া এক ঝাঁক রং বেরঙের পাখির দিকে তাকিয়ে রইলেন। তাদের লাল নীল পাখনায় পিছলে যাচ্ছে সকালের নরম রোদ, ঝিকমিক করছে। এমন একটা পাখি পুষতে মন্দ হয় না। ছিদামবালা একবার একটা ময়না দিয়েছিল, বেশ দেখতে ছিল পাখিটা, 1-2 কথাও বলা শুরু করেছিল, বিড়ালে মেরে ফেলেছে। কর্তামশাই, কিছু কন। ভাবের জগৎ থেকে বাস্তবের মাটিতে নেমে এলেন শিবনাথ। বললেন, বড় আশা নিয়ে আইসোস, তোরে এখন আমি কি কই কত? নাও কইতে পারি না, হও কইতে পারি না। তুই তো জানোস মোর মা মরছে, এখনো বৎসর ঘরে নাই, সামনের মাসে বৎসর কি। বাউন মানুষ আমরা, ধর্মকর্ম না মাইনা তো চলতে পারি না। এই সময় কাউরে কিছু দিবার নিবার নিয়ম নাই। কি যে তোরে এখন আমি কই। লোকটা নিরক্ষর কিন্তু নির্বোধ নয়। সে বুঝে নেয় বাউন মাছের মতো মায়ের নামের দোহাই দিয়ে ধার দেবার ব্যাপার থেকে পিছলে বেরিয়ে যেতে চাইছেন ভট্টাচার্য মহাশয়। দিতে নাই তা মানছেন, কিন্তু নেবার বেলায় সে নিয়ম কোথায়? এই তো কিছুক্ষণ আগেই বললেন, কিছু আনিসনি কেন? আনলে কি ফেরত দিতেন? আর কোনো আশা না দেখে লোকটা পাঁচার ধুলো ঝেড়ে উঠে দাঁড়ায়। আবার কোনো দরজায় গিয়ে দাঁড়াতে হবে। যা হোক, যেমন হোক, আজ কিছুটা চাল না হলে চলবে না। বউটার পেটে বাচ্চা, সেই অবস্থায় পাক্কা 2 দিন না খেয়ে আছে। পেট দেখে নানা লক্ষণ বুঝে 7 সন্তানের মা জনকের মা বলে দিয়েছে পোলা হবে। যদি মোর কথা মিছা হয়, নাম ফিরাইয়া নাম রাখব। পুত্র সন্তান পেটের ভেতরে খুব একটা নড়াচড়া করে না, চুপচাপ পড়ে থাকে। কন্যা সন্তান খুব নড়ে, মাঝে মাঝে এমন চু মারে মনে হয় পেট ফেটেই বাইরে বেরিয়ে আসবে। লোকটা তার বউয়ের ক্রমবর্ধমান অথচ নিস্তরঙ্গ পেট দেখে ভয় পেয়ে গিয়েছিল। না খাওয়া বউটার পেটের ভেতর বাচ্চা মরে গিয়ে ফুলে উঠছে নাকি। পেটে কান লাগিয়ে শোনার চেষ্টা করেছিল বেঁচে আছে কিনা। আছে, বেঁচে আছে, সুস্থ আছে বলেছে জনকের মা। তয় অখনই বউডারে ভাত দাও, নাইলে কিন্তু ফল বাঁচব না, গাছও মরব। সেই সময় যখন দিনের আলো সবে ফুটবো করছে, রাতের ডানা থেকে অন্ধকার ঝেলে কুলার পাখিরা উড়বো করছে, ঠিক সেই অবস্থাতেই বউকে কিছু না বলে চুপচাপ ঘর থেকে বেরিয়ে পথে পা রেখেছিল লোকটা। উদ্দেশ্য একটাই, চাল সংগ্রহ। যে চালে ভাত হয়, যে ভাত খেলে পেট ভরে, না খেলে মরতে হয়। সময়টা 1953 সাল। 66 ডিরেক্ট অ্যাকশনের ফলশ্রুতিতে দেশ ভাগ হয়ে গেছে। দুতরফের বুদ্ধিমান লোকেরা প্রস্তুতি নিচ্ছে আরও এক অ্যাকশনের। সময়টা বড়ই অস্থির, বিপজ্জনক, অনিশ্চিত। মাত্র কয়েক বছর আগেও এমন ছিল না পরিস্থিতি। কোথা থেকে কি এক ঝড় উঠল, মুহূর্তে সব ওলটপালট হয়ে গেল। বদলে গেল চারপাশের পরিবেশ, বদলে গেল মানুষ আর তাদের মানসিকতা। এমন দুঃসময় আসে যখন রাষ্ট্র, সমাজ, মানুষের ধ্যান ধারণা আর মানবিক মূল্যবোধ সবকিছুই আমূল বদলে যায়। যার মধ্যে গুণগত উৎকর্ষ থাকে তাকে ইতিহাস বলে বিপ্লব বা রেনেসা, আর যেখানে অবগুণ আর অন্ধতা তাকে বলে এক অরাজক অন্ধকার বন্ধকাল। মাত্র কয়েক বছর আগে এই ভূখণ্ডের ওপর দিয়ে বয়ে গেছে দুটো বিষম বিপর্যয়। তারই ফলশ্রুতিতে এসেছে তৃতীয় বিপর্যয়। ভয়ে আতঙ্কে এপার বাংলার দিশেহারা মানুষ 14 পুরুষের ভিটেমাটি ফেলে পালাতে শুরু করেছে অচেনা অজানা এক দেশে। দলে দলে মানুষ এগিয়ে চলেছে অনাগত অপমানজনক এক ভবিতব্যের দিকে। তারা যাচ্ছে ইন্ডিয়ায়। এই সময় মানুষ নিজের অস্তিত্ব নিয়েই বিব্রত, চিন্তিত, শঙ্কিত। লোকটার আত্মীয় স্বজন সবাই তারই মতো নিঃস্ব, দুস্থ, হতদরিদ্র। এই অবস্থায় কে শুনবে তার না খাওয়ার দুঃখ কথা? কে বাড়াবে সাহায্যের হাত? যারা একসময় সচ্ছল ছিল, সম্পন্ন ছিল, ইচ্ছে করলে 2 পাঁচশের ধান চাল ধার দিতে পারত, তারা আর নেই। সব চলে গেছে ওপার বাংলায়। যারা পড়ে আছে তারা লোকটার মতোই নির্ধন, নিরন্ন, ভাগ্যাহত। তাই লোকটা হাঁটা দিয়েছিল পাশের গ্রামে,
ভট্টাচার্য মহাশয়ের বাড়ির দিকে। পূর্ব বাংলার উচ্চবর্ণের মানুষ, যারা উচ্চবর্ণ হবার সুবাদে সহজেই শিক্ষিত আর সচ্ছল হবার সুযোগ পেয়েছিল, স্বদেশের রাজনৈতিক গতি প্রকৃতির আগাম আভাস বুঝে আগেভাগেই সব গুছিয়ে পশ্চিমবঙ্গে গিয়ে গুছিয়ে বসেছিলেন। তবে সবাই নয়, ২-৪ জন ভয়ভীতির মধ্যেও পূর্ব বাংলায় রয়ে গিয়েছিল, আর রয়ে গিয়েছিল বেশ দাপটের সঙ্গেই। শিবনাথ ভট্টাচার্য তেমনই একজন দাপুটে মানুষ। তিনি আমৃত্যু দেশ ছাড়বেন না, এই ছিল তার দৃঢ় সংকল্প। যদিও বড় ছেলে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে গিয়ে গুছিয়ে বসেছে, মেজোটাও যাবে যাবে করছে, কিন্তু তার এক কথা, মুই জামু হে ২-৪ দিন বেড়াইতে। ছিলেনও তিনি, তবে বহু বছর পরে ৭১-এর মুক্তিযুদ্ধের সময় খান সেনাদের হাতে ছোট ছেলের বড় মেয়ের ধর্ষণ আর ঘরের দামি জিনিসপত্র গয়মেগাটি লুট হতে দেখার পর আর সে দেশে থাকতে পারেননি। বৃদ্ধ বয়সে ব্রতভঙ্গ করে ওপার বাংলায় গিয়ে কিছুদিনের মধ্যেই মারা যান। এখন লোকটা চলে যেতে উদ্যত হলে শিবনাথ বললেন, শোন, এক কাম কর, না তোরে আমি এমনি এমনি কিছু দিমু, আর না তুই এমনি এমনি নিবি। বেবাগ দিক রক্ষা হয় তার একখানা উপায় আছে। কি উপায়? তুই কাম করবি, আমি দাম দিমু। কি কাম? মার বৎসর কি সামনে, তুই এই আম গাছখান কাইটে ফাইরিয়া চলা বানা দে, দাম বাবদ তোরে সের ২-২.৫ চাল দিমু। কি কস, পারবি? পারলে কর। পারমু, মনে মনে বলে লোকটা। না পারার আর কোনো উপায় নেই, তখন পারতেই হবে। শিবনাথ ভট্টাচার্যের বাড়িতে কোদাল, কুড়ুল, দা, নিড়ানি সবই আছে। গেরস্থ বাড়ি, কখন কোনটা কাজে লাগবে বলা যায় না। লোকটা কুড়ুল নিয়ে নেমে পড়ে এক অসম যুদ্ধে। মাঝারি মাপের আমগাছটা তখনও কাঁচা। কাঁচা গাছ কাটতে খুব বেশি কষ্ট হবার কথা নয়। কষ্ট যা ছিল তা ওই অনাহারি পেটের চিনচিনে ব্যথা। ফলে গোটা একটা দিন লেগে যায়, যেন প্রেমচাঁদ মুন্সির লেখা কোনো গল্পের পুনরাবৃত্তি। তবু শেষ পর্যন্ত খিদে আর পেটের ব্যথা লোকটাকে হার মানাতে পারে না। আমগাছকে পরাস্ত করতে সক্ষম হয় সে। শিবনাথ ভট্টাচার্যের ১৭ বছর বয়সী ছোট ছেলে চেরাই করা কাঠের ওপর গঙ্গাজল ছিটিয়ে তা পবিত্র করে নেয়। মা গঙ্গার অসীম ক্ষমতা, তার ছিটায় চাঁড়ালের স্পর্শজনিত দোষ স্খালিত হয়ে সব সূচি শুদ্ধ হয়ে যায়। তারপর উঁচু থেকে লোকটার পেতে ধরা গামছায় ঢেলে দেয় ২-২.৫ সের চাল। দয়ার শরীর তার। বাপের অনুমতি ছাড়াই সে কাঠচেরা কষ্ট করা লোকটাকে নেমন্তন্ন করে বসে। ২২শে চৈত্র ঠাকুরমার কাম, তুমি পরদিন সকালে আইয়া কলাপাতা ফলাপাতাগুলান একটু ফালাইয়া খাবার দাবার যা বাঁচব নিয়ে যাইও। শিবনাথের এই ছেলেটা অনেক উঁচু ক্লাসে পড়ে, ম্যাট্রিক। শিবনাথের ইচ্ছে তাকে আরও উঁচু ক্লাসে পড়াবেন, তারপর বড় চাকরি করতে পাঠাবেন। এখন দেশ জুড়ে একটু অস্থিরতা চলছে, তা ঠিক, কিন্তু সব দিন তো আর একরকম থাকে না। কোনো অবস্থাই চিরস্থায়ী নয়, অবস্থা বদলাবেই। তখন যারা আজ দেশ ছেড়ে পালাচ্ছে তারা আবার ফিরে আসবে। এটা হবে, হতেই হবে। কালেরই নিয়ম। আজ গ্রীষ্ম, কাল শীত, পরশু বর্ষা। সমাজ জীবনও সেই কালেরই অধীন। আজ এই যে উন্মত্ততা, কাল তা একেবারে শান্ত হয়ে যাবে। শিবনাথ ভট্টাচার্য মহাভারত পড়েছিলেন। সেখানে বকরূপী ধর্ম যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করেছিল, সত্যিকারের সুখী কে? বারবার স্বদেশ থেকে বিতাড়িত হয়ে দেশ দেশান্তরে ঘুরে বেড়ানো যুধিষ্ঠির উত্তর দিয়েছিলেন, সেই মানুষই সত্যিকারের সুখী যে দিনান্তে একবার সাকান্ন খেয়েও স্বদেশে বাস করতে পারে। শিবনাথ ভট্টাচার্য তাই মনে করেন। তবে এই ছেলেটা ছাড়া তার অন্য ছেলেরা এই ভাবনার সঙ্গে সহমত নয়। বড় ভালো ছেলে শিবনাথের ছোট ছেলেটা। চারপাশের এই নাস্তিক্যবাদ আর ম্লেচ্ছ ভাবধারার মধ্যেও সে ধার্মিক চিন্তায় ওতপ্রোত। সে জানে, শাস্ত্রে লেখা আছে, কাক আর কুকুরের চেয়ে চণ্ডাল কোনো উচ্চতর প্রাণী নয়, তাদের সঙ্গে সেই রকম ব্যবহার করাই ন্যায়সঙ্গত। তাই পরের দিনের পচা বাসি খাবার খাওয়ার নেমন্তন্ন করে সে কোনো অন্যায় করেনি। অন্যায় হতো তখনই যদি সে টাটকা গরম সুস্বাদু খাবার দেওয়ার নেমন্তন্ন করে বসত লোকটাকে। দিনের আলো নিভে গিয়ে রাতের চাঁদ তারা জ্বলে ওঠার ঠিক আগের মুহূর্ত। সারা পৃথিবীর ওপর ছড়িয়ে পড়েছে এক ছাই রঙা বিষণ্ণতা, যেন কোনো অজানা সংকেতবাহী রহস্য। সবকিছু অদ্ভুতভাবে নিশ্চুপ। সমস্ত কোলাহল কলরবের ওপর নেমে এসেছে নিস্তব্ধতার মোটা এক আস্তরণ। এ যেন ঝড় ওঠার আগের সাময়িক থমকে যাওয়া। এরপরই বিদ্যুৎ চমকাবে, বাজ পড়বে। সেই বিষণ্ণতার ভেতর দিয়ে মূর্তিমান এক অভিশাপ, এক দুর্ভিক্ষের মতো হেঁটে চলেছে সামনে। এদেশের লক্ষ কোটি উদ্বৃত্ত অবাঞ্ছিত মানবগোষ্ঠীর সেও একজন, যারা প্রতি বছর খরা, বন্যা, মহামারীতে পোকামাকড়ের মতো মরে যায়। এদের চলা, বলা, থাকা না থাকায় দেশের কিচ্ছু যায় আসে না।
লোকটার একটা পৈতৃক নাম আছে, সেই নামও তার সমাজের সবার নামের মতোই তুচ্ছ, নগণ্য আর হীনতাবাচক। গরিব, ছিরি গরিবচন্দ্র দাস। গায়ে জামা নেই, পায়ে চপ্পল নেই, পেটে ভাত নেই, মাথায় বুদ্ধির জোর নেই। সমাজে সম্মানের সঙ্গে বেঁচে থাকতে গেলে যা যা দরকার তার ছিটে ফোটাও তার নাগালে নেই। আছে শুধু মাথা গোজার মতো একখানা নুয়ে পড়া ঝুপড়ি। দ্রুত পায়ের লোকটা অর্থাৎ গরিব দাস সেই ঝুপড়ির দিকেই হাঁটছে। আশা করছে রাত ঘন হবার আগেই সে পৌঁছে যাবে নিজের ঠিকানায়। নিজের ঠিকানা, নিজের গ্রাম, নিজের ঘর। এক মানুষ সমান উঁচু ছিটে বেড়ার গায়ে কাদামাটি লেপে বানানো, বাঁশের চারখানা খুঁটির উপর ছাপানো একখানা খড়ের দোচালা। এই চালার খড় গত বছর বদলানো হয়েছিল, কিন্তু এবছর হবে কিনা কেউ জানে না। খড়ের ঘরের নিয়ম, বছর বছর ছাই করায়, না হলে রোদ মানলেও জল মানে না। ঘরটার দৈর্ঘ্য 8 হাত, প্রস্থ 6 হাত। এক কোণে দাঁড় করানো খেজুর পাতা হাতে বোনা একটা মাদুর, আড়ার উপর ঝোলানো দুখানা ছেঁড়া ময়লা কাঁথা। ঝাঁকুনি দিলেই ধুলো ওড়ে। এই মাদুর আর কাঁথার উপরেই রচিত হয় রাতের আরামদায়ক শয্যা। এছাড়া ঘরে আর কোনো বাড়তি জিনিস নেই। তবে দোচালার একপাশে আছে আরেকটা একচালা। সেখানে যদি সামান্য ব্যবস্থা হয় তবে খড়কুটো ডালপালা জ্বালিয়ে রান্নাবান্না চলে। রান্নার সরঞ্জাম বলতে ভাত রাঁধার একটা মাটির হাঁড়ি, একটা মাটির কড়াই আর একটা মাটির কলসি। 2 আর 2 4 আর 3 7। তামার ফুটো 7 পয়সায় বারুণীর মেলার সময় এসব কিনেছিল গরিব দাস। কিছু সে নিজেই বানিয়ে নিয়েছে, যেমন ভাত নাড়াবার জন্য 1.5 হাত লম্বা বাঁশের চটা, নারকেল মালার দুদিকে ফুটো করে তার ভেতর লম্বা কঞ্চি ঢুকিয়ে বানানো ডাল তোলার হাতা, আর তরকারি তোলা ও পরিবেশনের জন্য বড়সড় একখানা ঝিনুকের খোলা। কলাগাছের পাতা দিয়েই বানানো হয় ভাত খাবার থালা। এই সব মিলিয়েই তার ঘর। চারদিকে জল আর জল, সেই জলে ঘন হোগলার বন। সেই বনে শেয়াল, বন বিড়াল, সাপ আর জোকের বসবাস। কখনো কখনো তার মধ্যে বুনো শুয়োর আর সজারুরও দেখা মেলে। বর্ষাকালে সেই জল ধেয়ে আসে ঘরের দুয়ার পর্যন্ত। জলের সঙ্গে আসে জলবাহিত নানা রকম রোগ, ডেঙ্গু, ম্যালেরিয়া, আন্ত্রিক, কলেরা। এখানে কোথাও কোনো টিউবওয়েল নেই। পানীয় জল বলতে নদী, নালা, ডোবার জলই ভরসা। ফলে সে সময় কুকুর বেড়ালের মতো মরে এখানকার মানুষ। এখানে কোনো মানুষেরই চাষযোগ্য জমি নেই। সবাই পরের জমিতে গতর খাটায়। বিনিময়ে কেউ 4 আনা, কেউ 6 আনা মজুরি পায়। কেউ কেউ নদী নালায় মাছ মেরে বেড়ায়। এই হচ্ছে গরিব দাসের গ্রাম। এই তার চিরদিনের ঠিকানা। এখন আর গরিব দাস দেশ, সমাজ কোনো কিছু নিয়েই ভাবার সময় পাচ্ছে না। সে এখন শুধু তাড়াতাড়ি ঘরে পৌঁছনোর কথাই ভাবে। ঘরে অন্তঃস্থতা বউ বিমলা আজ নিয়ে 3 দিন ধরে অনাহারে। তাকে ভাত দিতে হবে। মনে মনে সে তার আরাধ্য হরিচাঁদ গুরুচাঁদকে ডাকে, হে ঠাকুর, ঘরে গিয়া বেবাক যেন ঠিকঠাক দেখতে পাই। আসন্ন প্রসবা স্ত্রী আর গর্ভস্থ সন্তানের মঙ্গলের চিন্তায় সে ভুলে যায় পথে সতর্ক পা ফেলবার কথা। অথচ এই সময়ে মাঠের আলপথে উত পেতে থাকে বিষাক্ত সব সাপ, কালকেউটে, খরিশ, চন্দ্রবোড়া, কত কি। গায়ে পা পড়লে জল চাইবার সময়ও দেবে না, এক ছোবলেই প্রাণ নিয়ে নেবে। এখন সেসব ভয় তার মন থেকে উবে গেছে। বিমলার যে কোনো সময় প্রসব বেদনা উঠতে পারে। অথচ তাকে একলা ঘরে রেখে কিছু না বলেই বেরিয়ে এসেছে গরিব দাস। না এসে যে উপায় ছিল না। এখন তাড়াতাড়ি গিয়ে ভাত রেঁধে দিতে হবে। ঘরে নুন লঙ্কা আছে। গরম গরম মার ভাত নুন লঙ্কা দিয়ে বেশ খেতে লাগে। অনাহারে বউটা গোড়া কাটা লাউ গাছের মতো একেবারে নেতিয়ে গেছে। বাড়ির কাছে পৌঁছতে গরিব দাসের একটু রাত হয়ে যায়। 46-এর দাঙ্গা শেষ, 66-র দাঙ্গা পর্বের প্রস্তুতির মাঝামাঝি গ্রাম বাংলার এক অন্ধকার অরাজক রাত। বাড়ির কাছে এসে গরিব দাস কেমন এক বুক গুমড়ে ওঠা অস্বাভাবিক আওয়াজ শুনতে পায়। কেউ যেন জোরে জোরে কথা বলছে, কেউ যেন কি এক কষ্টে ফুঁপিয়ে কাঁদছে। আরেকটু কাছে এসে সে তখনই শোনে শিশুকণ্ঠের ক্ষীণ কান্না। দরজার কাছে দাঁড়িয়ে গরিব দাসের ফেরার পথের দিকে তাকিয়ে আপন মনে গজগজ করছে গগনের মা। সে গরিব দাসের দূর সম্পর্কের খুড়িমা। বুড়ি এই মহিলার সারা অঞ্চলে ঠোঁটকাঁটা বলে বেশ খানিকটা বদনাম আছে। স্পষ্ট কথা বলতে তার কখনো বুক কাঁপে না। যখন কথা বলে মনে হয় গলার মধ্যে বুঝি কাঁসর ঘণ্টা বাজছে। গরিব দাসকে দেখামাত্রই ঠোঁটকাটা গগনের মা কর্কশ গলায় আক্রমণ করে, কই ছিলি বেবাক দিনমানটা,
বউডার এই রকম অবস্থায় একলা ঘরে ফালায় কেউ যায়? গেলি যদি তো বইলা গেলি না কেন? বোধ বুদ্ধি কি তোর কোনো কালে হইব না? পাড়া চিরকাল পাড়া হইয়াই থাকবি। কথায় কয়, বেড়া মইনসের 10 দশা আর মাইয়া মইনসের 1 দশা। এর চাইতে বড় বিপদ আর আছে নাকি? ধারে কাছে কোনো ঘরবাড়িও নাই যে ডাকলে মানুষজন আইব। তোর 14 পুরুষের ভাগ্য ভালো যে সময় মতো মুই আইয়া পড়ছিলাম, নাইলে এতক্ষণে দুইটাই ভববাড়ে চইলা যাইত। গরিব দাস তার গামছা বাঁধা চালের পোটলাটা নিচে নামিয়ে রাখে। পোটলায় চাল নয়, যেন জীবন বাঁধা আছে। তারপর কৈফিয়ত দেবার মতো করে বলে, 1.5-2 মাস কোনো কাম নাই, কি খামু? ঘরে 2-3 দিন চুলা জ্বলে না। মুই গেছিলাম চাউল জোগাড়ের চেষ্টায়। কাইল তো বিমলা ঠিকই আছিল। ভাবলাম তাড়াতাড়ি ফিরতাম, দিন কাবার হইয়া যাইব আগে কেডা জানত। অহন হে কেমন আছে? কোনো সার পাই না যে। ভালা আছে তো? আছে, ঠিকই আছে। পোলা হইছে তোর, তুই বাপ হইছিস। এতদিনে ভগবান মুখ তুইলা চাইছে। একটু থেমে একগাল হেসে আবার বলে, মোরে কিন্তু একখান ত্রাপুর দিবি? দিমু, কথা দেয় গরিব দাস। আশীর্বাদ করো খুড়িমা, পোলা যেন আমার বাইচা থাকে। দিমু তোমার একখান কাপড়। কবে দিবি? দিমু, হাতে একটু পয়সা টাকা হোক। কবি না তো, পোলা বড় হোক, খাইটা পিঠটা হে কিনা দিব। কমু না, করাল করলাম, কমু না। তোর বাপে তোর জনমের কালে কইছিল একখান কাপড় দেবে। কাপড় তো দূরের কথা, একখান ছেঁড়া তেনাও দেয় নাই। এত বৎসর তুইও দিলি না। অহন দেখি কি করস। এতক্ষণ গরিব দাসের বুকের ভেতর জমে থাকা আশঙ্কার কালো মেঘটা হঠাৎ কেটে যায়। সারা মুখে ছড়িয়ে পড়ে একখানা খুশির আলো। আর সেই আলোর নিচে চাপা পড়ে যায় পেটের চিনচিনে ব্যথা। এক সমুদ্র হাহা করা শূন্যতার মাঝেও একটা কথা স্পষ্ট, বউ ভালো আছে, তার ছেলে ভালো আছে। তাহলে সে খারাপ থাকবে কি করে? এবার সে গগনের মায়ের খবর জানবার জন্য ব্যস্ত হয়ে ওঠে। তুমি কখন আইছো খুড়িমা? বাড়ির সবার খবর ভালো? সুরেন্দার পায়ে যে খেজুর কাটা ফুটছিল, পাওখানহন কেমন আছে? গগন কি আর পিরিজপুর যাবে না? ভালোই তো কামাইতে আছিল। খাওন দাওন দিয়া দিন গেলে 5 শিক্কা কম না। গগনের মা বলে, বাড়ির ব্যবাহাকে ভালো আছে। সুরেনহন একটু একটু হাঁটতে পারতাছে। মুকুন্দ কবিরাজের ওষুধে কাম হইতাছে। গগনহন কামকাজ ছাইরা বিয়া করবে বইলা ফাল মারতাছে। দেশের এই অবস্থা, বাঁচব না মরমু তার ঠিক নাই। অহন পোলারে বিয়া দিয়া কি করমু ক? একটু থেমে আবার বলে সে, মুই আইছি দুপারের একটু পরপরই। ভাবছিলাম তোর লগে একটা পরামর্শ কইরা তরাতরি চইলা যামু। আর যাওয়া, দেখি বউটা খালি ঘরে পইরা কাঁড়া ছাগলের মতো ব্যথায় কাতরায়। দেইখারি যা বোঝবার তা বুইজা ফালাইছি। তখন আর কেমন কইরা তারে ছুইয়া যাই। গরিবদাস বলে, হেজা কথা পরে হবেক্ষণ। অহন তাড়াতাড়ি কয়টা ভাত রাইন্দা ফালাও খুড়িমা, খাইয়া দাইয়া জিরাইয়া তারপর যা কথা কওয়া যাবে। চাউল পাইলি কই? ভট্টাচ বাড়ি দিয়ে আনছে। এমনি দিল? ওরা এমনি এমনি কোনোদিন কাউরে কিছু দেয়? চাউলের বদলায় সারাদিন কাম করাইয়া নিছে, এই জন্যেই তো দেরি। গগনের মা জানতে চায়, শিবনাথ বাবুল প্রায় বেবাক আত্মীয় ইন্ডিয়ায় চইলা গেছে। হে যাইব না, কেডা জানে কি করব। ঘরবাড়ির লক্ষণ যা দেখলাম, মনে তো হয় না যাইব। গগনের মা যে কথাটা বলবার জন্য এসেছিল, সেটা বলতে গিয়েও নিজে থেকেই থেমে যায়। সামনে সারা রাত পড়ে আছে, কত কথা বলা যাবে। ছেলেটা সারাদিন খেটে এসেছে, তার উপর না খাওয়া অবস্থায় বাচ্চা প্রসব হয়েছে। বউটার পেটেও দাপাচ্ছে রাক্ষসে খিদে। আগে ওদের জন্য ভাত রাঁধা দরকার। তারও আগে দরকার নতুন মানুষটা পৃথিবীতে এসেছে, তার অভ্যর্থনার জন্য প্রয়োজনীয় কিছু লোকাচার। গগনের মা বলে, ও গরিব, মুই ভাত রাঁধতে আসি, তুই এক কাম কর, দেখ দেখি কোনোখান থেকে 2 ফোঁটা মধুর ব্যবস্থা করতে পারস কিনা। মধু? মধু দিয়ে কি করবা? তোরা কি কিচ্ছু জানোস না? জানবি বা কি কই না? তগো মায় বাপে হেরাই তো কিচ্ছু জানে না। রাগত গলায় বলে গগনের মা, বাপ হইসস, পোলার মুখ দেখবি না? কি দিবি তখন তার মুখে? নতুন মানুষ পৃথিবীতে আইসে, বাপে পোলায় পেরথম সাক্ষাৎ, তখন তার মুখ মিষ্টি করাবি না? বাচ্চা জন্মাইলেই তার মুখে মধু দেওয়ার নিয়ম। মধু খাইলে তার ভাষা মিষ্ট, জীবন সুন্দর হয়। অসহায়, বড়ই অসহায় গলায় গরিবদাস বলে, মধু এখন কই পামু? কই পাবি তা আমি কেমনে কমু? ক্ষোভের সঙ্গে বলে গগনের মা। 2-4 দিন হাতে থাকতে ঘরে জোগাড় কইরা রাখা উচিত আসিল। বিমলারে জিগাইয়াই জানছি ঘরে মধু নাই। দেখ এখন কি করবি? পোলা তোর, আমি আর কি কমু? মুখে মধু দেওয়াই লাগে। দেওয়াই লাগে?
না দিলে কি হয়? গরিব দাসের দিকে আগুন ঝরা চোখে তাকিয়ে গগনের মা বলে, এই সব পূর্বপুরুষের বিধান। তারা কইয়া গেছে, জন্মের পর যার মুখে মধু পড়ে না তার সারা জীবন তিতা হয়ে যায়। তিতা জীবনে কোনো সুখ শান্তি থাকে না। কথা বলতে বলতে গগনের মায়ের গলা ভারী হয়ে আসে। এক ফোঁটা মধুর অধাবে পোলাডার জীবন বাপ হইয়া নষ্ট করিস না। যা, যেইখান থেকে পারস, যেরম কইরা পারস, বেশি না, একটা ফোঁটা মধু নিয়ে আইসা পোলাডার মুখে দে। গরিব দাসের চোখের কোণ ভিজে ওঠে। নিজের বিগত জীবনের কষ্টের কথা মনে পড়ে বুকটা হাহাকার করে কাঁদে। তার জন্মের সময়ও মুখে মধু পড়েনি, যা পড়েছিল তা আর যাই হোক, মধু কখনো নয়। তার বাপেরও তাই ছেলেরও পড়বে না। মধু, এক ফোঁটা সত্যিকারের মধু, যে মধু কোনো মৌচাকে থাকে না। কোথায় থাকে তা গরিব দাসদের জানা নেই। সেই মধুর অভাবে দুঃখ দৈন্যের অতল সাগরে তলিয়ে থাকে জীবনভর। এসব মানুষের জীবন বড় অভিশপ্ত, আর সেই জন্মের অশুভ মুহূর্ত তাড়িয়ে বেড়ায় মৃত্যুর আগ পর্যন্ত, কোনো রেহাই নেই। হঠাৎ কেঁকিয়ে ওঠে গরিব দাস, খুড়িমা, খুড়িমা গো, তুমি কি সুরেন গগন্যে মধু দিছিলা? দিলা যদি তাইলে তাগো জীবন মধুর কেন হইল না? কেন হইল না খুড়িমা, কেন হইল না? সুরেন বড়, গগন ছোট, দুই ভাই। গগন মহাজনের নৌকা বায়, আর সুরেন খেজুর গাছ কেটে রস বার করে গুড় জাল দিয়ে হাটে হাটে বেচে। ওরাও সেই জীবনের অধিকারী নয় যাকে মধুময় বলা যায়। সে কথে গগনের মা বুঝে, তবুও বিড়বিড় করে বলে, জ্ঞানী মাইনসে কইয়া গেছে, তাগো কথা মানা লাগে। মানা তো লাগে, কিন্তু কি করে মানা যায়? মধু আছে কোথায়? কেমন করে পাওয়া যায় সেই মধুভাণ্ড যা জীবনকে সুস্থ, সুন্দর, সমৃদ্ধ করে? একসময় 10খানা গ্রামের মধ্যে সেরা শক্তিমান বলে নামডাক ছিল গরিব দাসের। মোষের মতো খাটতে পারত, খেটেছে, কিন্তু খাটুনির যোগ্য দাম পায়নি। তাই পেট ভরে দুবেলা দুমুঠো খেতে পারেনি। অনাহারে অর্ধাহারে ক্ষয় গেছে তার বল। যেটুকু অবশিষ্ট ছিল তা দিয়েই সে একখানা আম গাছ কেটে ফেলতে পেরেছে, কিন্তু সেই শক্তিও এখন আর কোনো কাজে লাগছে না। যারাই শ্রম ঘাম কিনত, তাদের অধিকাংশ এদেশ ছেড়ে ওদেশে চলে গেছে। ফলে গরিব দাসের ঘরে আজ চাল নেই। যার ঘরে চালই নেই, তার ঘরে মধু থাকবে কি করে? এই জন্যেই নিম্নবর্ণ নিম্নবর্গের গরিব দাস আজ তার ঘরে আসা নতুন মানুষটির মুখ চাক ভাঙা ফুলের নির্যাসে ভরিয়ে দিতে পারে না। নবজাতকের জীবন তেতো বিস্বাদ হয়েই থেকে যায়। খুড়িমা, খুড়িমা গো, কবে কেডা কি বিধান দিছিল, কেন দিছিল, সেই সব কথা আর কইও না। এখন বড় আকাল, বড় দুঃসময়। পরনে তেনা নাই, ঘরের চালে খড় নাই, প্যাডে অন্ন নাই। আমাগো জন্যে ওই সব বিধিবিধান কিছু নাই। নাই নিয়ে আমাগো বাঁচা, নাই নিয়ে মরা। অনেক কাল আগের কথা। তখন এখানে কোনো মানুষ ছিল না। চারদিকে ছিল শুধু জল আর জল। সেই দিগন্ত প্লাবিত জলপ্রবাহের অতল গর্ভে কে জানে কত যুগ যুগান্তর ধরে গভীর ঘুমে তলিয়েছিল মাতা বসুমতী। একদিন হঠাৎ তার ঘুম ভেঙে গেল। আকাশ, তারা, চাঁদ, সূর্য দেখবে বলে ধীরে ধীরে মাথা উঁচু করল মা মাটি। রোদ লাগল তার গায়ে। লোকচক্ষুর আড়ালে ধীরে ধীরে শুকনো খটখটে মানুষের বসবাসযোগ্য হয়ে উঠল সেই জলাভূমি। সেই সময় একদল যাযাবর শ্রেণীর মানুষ, শাস্ত্রের নির্দেশেই যারা যাযাবর বৃত্তি নিতে বাধ্য হয়েছিল, নানা পথ নানা দেশ ঘুরে বহু কষ্ট সহ্য করে একসময়ে এসে পৌঁছল এই দুর্গম ও মানুষের অজ্ঞাত প্রান্তরে। মুগ্ধ হয়ে গেল তারা এখানকার মাটি মায়ের রূপ আর ঐশ্বর্য দেখে। এখানে আছে পশুপালনের উপযোগী অঢেল ঘাস, চাষাবাদের মতো বিস্তৃত জমি। উর্বর সেই মাটিতে এক মুঠো দানা ফেললে 1000 মুঠো হয়ে ফলে। চারপাশে ঘিরে আছে অপার জলের ভাণ্ডার, হাত বাড়ালেই মেলে অঢেল মাছ। এসব দেখে তারা যাযাবর বৃত্তি পরিত্যাগ করে বিধান প্রণেতাদের অগম্য এই জনহীন প্রান্তরে স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নেয়। সেসব দিন ছিল বড় সুখের, বড় আনন্দের। জলে জাল ফেললে অঢেল মাছ, ডাঙায় হাতের নাগালেই যথেষ্ট ফলমূল, আর জমিতে শ্রম দিলে অফুরন্ত ধান, তিল, পাট, সর্ষে। প্রাণ ধারণের জন্য প্রকৃতি দত্ত 100 রকমের খাদ্য ছিল তাদের। মানুষের জীবন ছিল শান্ত, নিরুদ্বেগ, নিশ্চিন্ত, একেবারে সরল সোজা। সারাদিন পরিশ্রমের পর সন্ধ্যায় ঘরে ফিরে গল্প, গান, হাসি, আনন্দ
5 জনে মিলে তারপর রাতে গভীর ঘুমে তলিয়ে যাওয়া। তখন কি কোনো সমস্যা ছিল না? ছিল। রোগ ছিল, শোক ছিল, ব্যাধি ছিল, প্রকৃতির রোষ ছিল, যা আজও আছে। কিন্তু ছিল না মানুষের দ্বারা মানুষের শ্রমের ফসল আত্মসাৎ করে নেওয়ার অপকৌশল। ছিল না মানুষের দ্বারা মানুষকে অবনমনের ধূর্ত প্রয়াস। বহির্বিশ্বের এইসব অবগুণ থেকে মুক্ত ছিল সেই জনপদ। মানুষ একটা গাছের মতো। গাছের যেমন শেকড় থাকে মাটির গভীরে, মানুষের শেকড় তেমনি প্রথিত থাকে সে যে পরিবেশ, যে সমাজে বাস করে তার ভেতরে। সেই শেকড় বেয়েই সে আহরণ করে কৃষ্টি, সংস্কৃতি, সংস্কার, লোকাচার, ধর্মাচরণ এবং আরও বহু কিছু। শ্রম ও জীবনকেন্দ্রিক এই মানুষগুলো ছিল সরল, সোজা, অতিথিবৎসল, পরদুঃখ কাতর। এদের সমাজে কেউ যেমন ধনবান ছিল না, তেমনি ছিল না কোনো হতদরিদ্র, ছিল না চোর জোচ্চর, ছিল না ধর্ম ব্যবসায়ী বা ভিখারি, ছিল না বেশ্যা, ব্যভিচারী, মদ্যপাক, জুয়ারি। মানুষ তখন বড় ভালো ছিল, সুখে ছিল। ভালোবাসা আর আদরে তারাই অঞ্চলের নাম দিয়েছিল পথের শেষ। নানা পথ পাড়ি দিয়ে যেখানে এসে তাদের যাত্রা শেষ হয়েছিল। কিন্তু খুব বেশি দিন এই ভূমির খবর গোপন থাকেনি বহির্বিশ্বের মানুষের কাছে। সুজলা সুফলা রত্নগর্ভায়ী ভূমির সন্ধান পেয়ে তারা একে একে অনুপ্রবেশ শুরু করল। 150 বছরের মধ্যেই জনহীন এই প্রান্তর রূপ নিল জনবসতিপূর্ণ অঞ্চলে। যারা এলো তারা সবাই চাষি বা পশুপালক ছিল না। কেউ ছুঁতার, কেউ কামার, কেউ ঢোঁপা, কেউ নাপিত। এলো ব্যাপারী, ব্যবসায়ী, মহাজন। এলো পরান্নজীবী বামুন, পুরোহিত, ধর্ম ব্যবসায়ীদের দল। এইসব মানুষ ছিল প্রখর বুদ্ধির অধিকারী। তার ওপর শাসক, রাজা, রাজন্যদের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষ সংযোগ থাকায় তাদের ক্ষমতা ছিল সীমাহীন। কালে কালে তারা নিত্য নতুন কৌশল বানিয়ে পুরনো বাসিন্দাদের কোণঠাসা করে সব জমি, জায়গা, শস্য আর সম্পদ কবজা করে নিল। কয়েক প্রজন্ম যেতে না যেতেই আদি বাসিন্দারা একদিন বিস্ময়ে দেখল তাদের হাতে আর কিছুই নেই। সব কুক্ষগত হয়ে গেছে বহিরাগতদের হাতে। তারা পরিণত হল ভূমিহীন জনমজুরে, যাদের কায়িক শ্রম ছাড়া ক্ষুধার অন্ন জোটে না। যে জমি একদা ছিল তাদের অন্নদাত্রী, যাকে তারা মাতৃসম ভালোবেসেছিল, সেই জমিই এখন বিমাতা। সেই মাটিতে ঘাম ঝরিয়ে ফসল ফলিয়ে তা তুলে দিতে হয় অন্যের গোলায়, আর বিনিময়ে ছুড়ে দেওয়া হয় যৎ সামান্য মূল্য, অবজ্ঞা আর অবহেলার সঙ্গে, যা মন ভরায় না, পেটও ভরায় না। সেই আদি বাসিন্দাদের উত্তরসূরি বংশধর বর্তমান প্রজন্ম শ্রীযুক্ত গরিবচন্দ্র দাস, পিতা হরকুমার দাস, সাকিন, পথের শেষ। গরিব দাসের এখনও বেশ মনে পড়ে বছর কয়েক আগের কথা, যখন তার বয়স 5 কি 6। তখনও তাদের অল্প কিছু শালি জমি ছিল। বছরে 2 বার তাতে চাষ হতো। যে ধান ফলত তা বছরভর খোরাক হয়ে যেত। সেই জমির জন্য ইংরেজ সরকার দখলি সত্ত্বের দলিল দিয়েছিল, সিলমোহর লাগানো কাগজ। বছর বছর নায়েব এসে খাজনাও নিয়ে যেত। আজ সেই জমি রায়মশাইয়ের কবজায়। কালো কোট পরা উকিল কোর্টে দাঁড়িয়ে নানা কাগজপত্র, তথ্য প্রমাণ দেখিয়ে সাব্যস্ত করে দিয়েছে এই জমি হরকুমার 2 বছর আগেই তার কাছে বিক্রি করে দিয়েছে। অথচ সেই 2 বছর ধরে হরকুমার বেআইনিভাবে জমি দখল করে চাষাবাদ করছিল। কাগজ জিতেছে, মানুষ হেরেছে। এখন গরিব দাসের একমাত্র অবলম্বন গতর খাটানো। যতদিন রায়মশাইরা এদেশে ছিল, বছরের কয়েক মাস গরিব এই জমিতেই কাজ পেত। তারা আর তাদের মতো যেসব সচ্ছল মানুষ ছিল, সবাই অঞ্চল ছেড়ে, দেশ ছেড়ে ইন্ডিয়ায় চলে যাওয়ায় এখন আর সেভাবে কাজ মেলে না। গরিবের আরও 6 ভাই আছে। তারা আলাদা আলাদাভাবে 12 মাস খাল বিলে মাছ মারে, কারণ জনমজুরিতে যে পয়সা পাওয়া যায় তাতে সংসার চলে না। মাছ মারায় লাভ একটু বেশি, ফলে তারা গরিব দাসের চেয়ে সামান্য সচ্ছল। অন্তত একবেলা উনুন জ্বলে, সেটা বিকেলে। রাতে খাওয়ার পর যেটুকু বাঁচে তাতে জল ঢেলে রেখে পরদিন সকালে খায়। মাছ মারতে হলে একটা খ্যাপলা জাল দরকার। কয়েক বছর আগে গরিবের জালটা চুরি হয়ে গেছে, আর বানাতে পারেনি। অন্তত 5 টাকার সুতো আর 1-1.5 মাসের বুনন সময় লাগে। গরিবের কাছে তা নেই। এই কারণেই সংসারে বড় অভাব, যে অভাব থেকে কোনো মতেই সে ছাড় পায় না। অভাব নামের এক অক্টোপাস তার বিষাক্ত 8টা সুর দিয়ে তাকে আঁকড়ে ধরে রেখেছে। এই ভয়াবহ অভাবের সংসারে এখন যুক্ত হলো আর একটা পেট। এখানে জন্ম কোনো আনন্দের উৎসব নয়, জন্ম এখানে বোঝা, বিড়ম্বনা, দুশ্চিন্তা। সেই দুশ্চিন্তায় কাতর গরিব দাস
এখন কি হবে? কিভাবে বাঁচিয়ে রাখা যাবে বংশের প্রদীপ? এটাই গরিবদাসের প্রথম সন্তান, যার জন্ম হয়েছে বাক্যসিদ্ধ মতুয়াচার্য হীরামন গোসাইয়ের আশীর্বাদে। গোসাই বলেছিলেন, এই পোলায় তোর বংশের নাম উজ্জ্বল করব, উঁচা করব আকাশের নাহান। দেখিস, তোর আর কোনো অভাব থাকব না। 17 বান টিনের ঘর, 22 হাত জাল, বড় মাছমারা নাও, সব হইব। হবে, সব হবে। হবে সেই দিন যেদিন এই ছেলে বড় হয়ে খাটতে আর রোজগার করতে শিখবে। ততদিন, মাত্র এই কটা দিন, ঝড়ের রাতে যেমন করে প্রদীপ আগলে রাখা হয়, তেমনি করে আগলে রাখতে হবে ছোট্ট প্রাণটুকু। এই আশা, এই স্বাদ, এই স্বপ্ন এখানকার প্রতিটি নিম্নবর্ণের মানুষের। সবার মনের ভেতর একই আশার বৃক্ষ ফল দেয়। আমি যা পারিনি, আমার ছেলে তা পারবে। সে এনে দেবে সুখ, সমৃদ্ধি, সম্পূর্ণতা। যে সম্পূর্ণতার স্বপ্ন তার ঠাকুরদা দেখেছিল, বাপ দেখেছিল, সে নিজে দেখছে, আর তার ছেলে দেখবে, নাতিও দেখবে। কিন্তু জন্মজনিত এক গভীর অপরাধের ফলে সেই সম্পূর্ণতা চিরকাল অধরাই থেকে যায়। কেউই রেহাই পায় না এই অভিশাপ থেকে। গরিবদাসের বাবা হরকুমার দাস একবার যাচ্ছিল দিনাজপুরের হাটে। বেচবে কিছু গাছের নারকেল, সুপারি, কিনবে নুন, তামাক, তেল, মশলা। এই হাটে বড় বড় পাইকার থাকে, যারা বড় বড় নৌকা ভরে খুলনা, যশোর, ঢাকায় মাল পাঠায়। গাং বেয়ে নৌকা নিয়ে যেতে যেতে হঠাৎ সে দেখতে পায় জলঘাটে স্নানরতা 8 বছরের এক বালিকাকে। আহা, মেয়ে তো নয়, যেন সাক্ষাৎ মা লক্ষ্মী। নাক, মুখ, চোখ, চিবুক সব যেন ঠিকঠাক গড়া। আর মাথার চুল দেখেই মুগ্ধ হয়ে গেল হরকুমার দাস। ফর্সা মেয়েটির মাথার উপর যেন কালো মেঘ হয়ে নেমে আছে সেই ঘন চুল। নৌকা ঘাটে ভিড়িয়ে সে পাড়ে উঠে পড়ল। খোঁজ নিল, মেয়েটি কার? সব জানা গেল, জাতগোত্রও মিলে গেল। তারপর বাল্যবিধবা মায়ের একমাত্র মেয়ে বিমলাকে এক শুভ দিনে 1 কুড়ি 1 টাকা পণ দিয়ে সেদ ছেলে গরিবের সঙ্গে বিয়ে দিয়ে বউ করে নিয়ে এলো। তখন গরিবদাসের বয়স 16 পেরিয়ে 17-এ পড়েছে। ইয়া বুকের ছাতি, সমদ্য জোয়ান। বউ তার অর্ধেক। সে বয়সে যেমন, উচ্চতায়ও তেমন। উঠে দাঁড়ালে গরিবের কোমর সমান কি একটু বেশি। বুড়িরা দা দেখে হেসে আর বাঁচে না। কি সুন্দর মানাইছে গো, যেন শিবের লোগে পার্বতী। সেই বালিকা একদিন কালের নিয়মে যুবতী হল। ততদিনে গরিবের 6 ভাই, সবারই বিয়ে থা ছেলেপুলে হয়ে গেছে। ভাই ভাই একঠাই থাকে ততদিনই, যতদিন তাদের জীবনে অন্য কারো অনুপ্রবেশ না ঘটে। 6 পরিবার থেকে আসা 6 রকম মানসিকতার 6 কন্যার মধ্যে মেলমিশ হওয়া বড়ই কঠিন। তাই একদিন যে যার হাঁড়ি আলাদা করে ভিন্ন সংসার পেতে বসল। এই পাড়ার প্রায় 40 পরিবারের মধ্যে হরকুমার ছিল একটু অবস্থাপন্ন। কারণ তার রান্নাঘরে মাটির হাঁড়ি সরা নয়, ছিল অ্যালুমিনিয়ামের হাঁড়ি। তার বউয়ের নাকে নোলক, কানে পাশা, সোনার। যে নোলক নাড়িয়ে সে পিতলের কলসিতে ঘাট থেকে জল আনত। এই সব সম্পদ সে সমান 6 ভাগে ভাগ করে দিল। গরিবের ভাগে পড়ল মাছ ধরা 1 গাছা জাল, 13টা হাঁস আর 10 ধান। কথা রইল, হরকুমারের বউ সব দিন ছোট ছেলে উপেনের সংসারে থাকবে, খাবে। আর হরকুমারের নিজের কোনো ধরাবাধা ঘর থাকবে না। সে যে ঘরে ইচ্ছা যাবে, থাকবে, খাবে। সবাই আলাদা হবার পর গরিবদাস ঘর বেঁধে বউকে নিয়ে চলে এলো গ্রামের পশ্চিম দিকের বাদার ধারে একটু ফাঁকা জায়গায়। ইচ্ছে ছিল এখানে হাঁস, মুরগি, ছাগল, গরু, শুয়োর পুষবে, যা ফাঁকা জায়গা না হলে পোষা যায় না। কিন্তু সেই ইচ্ছে, আশা, স্বাদ আজও পূরণ হয়নি। পূরণ করতে যা লাগে সেই পুঁজিরই তো অভাব। তখন বিমলার বিয়ের বয়স 7-8 বছর পেরিয়েছে। একটু একটু করে তার মনের মধ্যে একটা কষ্ট জমতে শুরু করেছিল। তার শারীরিক গঠন নাকি বাঁজা মেয়ে ছেলের মতো। যাত্রাকালে বা কোনো কাজের শুভারম্ভে যাদের মুখ দর্শন করতে চায় না লোকে, ফিসফিস করে মহিলা মহলে নাকি এই সব আলোচনা শুরু হয়েছিল। মনে মনে হয়তো গরিবের মধ্যেও সেই রকম শঙ্কা দেখা দিতে শুরু করেছিল। তখনই গর্ভবতী হল বিমলা। কোনো বিপদ বিঘ্ন হয়নি। গরিবদাসের প্রথম সন্তান ভালোভাবেই জন্ম নিয়েছে।
নিয়ম মতো আজ তো তার আনন্দে উদ্বেল হয়ে ওঠার দিন, কিন্তু পারছে না। পেটের ভেতর নাড়ি ভুড়িগুলো অজগরের মতো ক্ষুধায় মোচড় মারছে, মাঝে মাঝে চিনচিনে ব্যথা উঠছে। কথা বলতে গেলে গলা নয়, শব্দের অর্ধেক বেরোচ্ছে কানের দিক দিয়ে। চোখের সামনে উঠছে আগুনের ফুলকি। এই অবস্থায় মনে সেই সুখ, সেই আরাম কোথায়? এখন মনের দরজায় চেপে বসে আছে একটাই চিন্তা, কি করে বাঁচিয়ে রাখবে সন্তানকে? কেমন হবে তার ভবিষ্যৎ? কই কি করবি? গগনের মায়ের গলা। কি কর্ম? কিছু করণের নাই, যা ওর ভাগ্যে আসে তাই হইব। আমি আর কি বলমু, কি করমু? গরিবের মুখের দিকে তাকায় গগনের মা। সেই মুখের উপর ঘন হয়ে নেমেছে রাতের অন্ধকার। আলো আছে, তা তার মাথার উপর যে কদম গাছের ডাল, তার পাতার ফাঁকে ফাঁকে। সে আলো জোনাকির আলো, জ্বলছে, নিভছে। এছাড়া আর কোথাও কোনো আলো নেই। কালো অন্ধকার রাত। এই অন্ধকার রাতটাই যেন তার জীবনের প্রতিচ্ছবি। কিছুক্ষণ সেই কদম গাছের নিচে নির্বাক দাঁড়িয়ে থেকে শেষে একটু ইতস্তত করে গরিব তার নুয়ে পড়া কুড়ে ঘরটার দিকে এগোয়। যেখানে রান্না হয় সেই পাশের বারান্দার এক কোণে শোয়া বিমলার মুখটা দেখবার চেষ্টা করে। মুখ দেখা যায় না। কঠিন অন্ধকার গিলে নিয়েছে বিমলা আর তার সদ্যজাত সন্তানকে। সে এখন আর কাঁদছে না। কে জানে, হয়তো এর মধ্যেই বুঝে গেছে কেঁদে কোনো লাভ নেই। এই সময় সমাজ, মানুষ তার কান্নার কোনো দাম দেবে না। পৃথিবীতে চোখের জল আজ সবচেয়ে ফালতু, সবচেয়ে সস্তা আর সবচেয়ে অপ্রভাবী বস্তু। তাই সে চুপ করে আছে। বিমলা জেগে আছে। তার গলা থেকে উঠে আসা যন্ত্রণামাখা গোঙানিতে বোঝা যাচ্ছে সে বেঁচে আছে। তার ডান দিকে মাটির মালসায় জ্বলছে ধিকি ধিকি তুষের আগুন। হালকা হালকা ধোঁয়া উঠছে। এই ধোঁয়ায় মশা তাড়ানো যায়। একটু সময় সেখানে দাঁড়িয়ে গরিবদাস বিমলাকে ডাকে। কই গো, শুনতে আসো? আমি আইছি। চাউল আনতে গেছিলাম, পাইছি। আর কিছুক্ষণ পরে তোমাকে ভাত দিমু। এটাই তার কাছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। তারপর উঠোনে নামে। আকাশ কালো মেঘে ঢাকা। মনে হচ্ছে আর কিছুক্ষণ পরে ঝড় বৃষ্টি নামবে। যেন ধীরে ধীরে ঘন কালো হয়ে নেমেছে এক কুটিল আক্রমক রাত্রি, যার শরীরে কোনো দয়া, কোনো স্নেহ নেই। ততক্ষণে গগনের মা উঠোনের এক কোণায় হাড়ি বসিয়ে নুড়ো জেলে দিয়েছে। তার অভিজ্ঞ চোখ জানে আজকের মেঘ বাদল শান্ত হবে না, তাই দুটো ভাত ফোটানোর জন্য সময় নষ্ট করা যায় না। কলা পাতায় একটু মাড় ভাত বিমলাকে খাওয়ায়, খানিকটা নিজে নেয়, বাকি দেয় গরিব দাসকে। তারপর সে ফু দিয়ে অন্ধকারে দলা দলা ভাত মুখে পড়ে। পেটের আগুন কিছুটা নিভে গেলে গরিবদাস বারান্দার এক ধারে গামছা বিছিয়ে বসে। তখনই গগনের মা বলে, ও গরিব, চায়ের দিকের যা রব শুনি, তাইতে মনে হয় আমরা এখানে থাকতে পারবো না। একে একে দেখি আত্মপরিজন ইন্ডিয়ায় যায়। শুনি মেড়ায় আবারও রায়েট বাধাইবে। সুবল রাধাকান্ত বেবাকে ঠিক করছে সামনের মাসে রওনা দিব। তুমি একবার গরিব দাদার লগে কথা কও, হে যা করবে মোরাও তাই কর্ম। গরিবদাসের 4 ভাই ওপার বাংলায় চলে গেছে। রয়ে গেছে সে আর ছোট ভাই শশীকান্ত। শশীকান্তর এক কথা, মই যামু না, মরলে মরমু, বাঁচলে বাঁচমু, মই থাকমু এই বেশেই। এই দেশ আমাদের। বাপদাদা 14 পুরুষ যেইখানে মানুষ, সেই দেশ আমাদের না হলে কোনো দেশ আমাদের হবে না। শশীকান্তর মনের জোর দেখে কিছুটা সাহস পায় গরিব। আবার চারপাশের ভীত সন্ত্রস্ত লোকজনের কথা শুনে সেই সাহস ফুটো বেলুনের মতো চুপসে যায়। মুই এখনো কিছু ঠিক করতে পারি না। কাইল পরশু মজিদ মামুনের সাথে গিয়ে কথা কমো। হোক মুসলমান, তবু ভাই তো,
এক বংশের মানুষ, যা কইবে তাই কর্ম, যদি বলে চইলা যা তাইলে আর থাকুম না। তুই অগলগে কথা কইয়া মগ একটা খবর দিবি। ডিমো। এতক্ষণে বৃষ্টি নামল, ঝোড়ো বাতাস, বারান্দায় বসা যায় না। গরিব তার গামছা নিয়ে ঢুকে পড়ে, যেন পৃথিবীর সব বিপদ সমস্যা থেকে নিজেকে সরিয়ে এক অন্ধকার কোণে লুকিয়ে নিতে চায়। ততক্ষণে গগনের মা বিমলার কাছে যায় সাহস আর সান্ত্বনা দেওয়ার জন্য। কিন্তু গরিব সেই অন্ধকারে একা দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করে, কেন এমন হয়? কেন এমনটা হচ্ছে যা মোটেই উচিত নয়? কেন আমাদের মতো নিঃস্ব, নির্ধন, নিম্নবর্ণের মানুষদের ওপর এই আক্রোশ, এই হিংস্রতা নামল? কে আমাদের এমন ভীষণ করে তোলে? এই গল্প যদি আপনার মনে সামান্য দাগ কেটে থাকে, যদি কৌতূহল জেগে থাকে, তাহলে আমাদের সঙ্গেই থাকুন। পরের এপিসোড মিস না করতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর এই পর্বটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। এটাই আমাদের গল্পগুলো এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি।